গুড ইভিনিং বন্ধুরা, আজ হলো 1 নভেম্বর শনিবার। আজকের সন্ধ্যার বরাক উপত্যকা তথা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবরগুলি হলো: পাতারকান্দি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর আগামী 2 নভেম্বর থেকে। দীর্ঘদিনের আলোচনার পর অবশেষে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশন। শহরের ব্যবসায়ী মহলের সর্বসম্মত সিদ্ধান্তে আগামীকাল 2 নভেম্বর রবিবার থেকে পাতারকান্দি বাজারে সাপ্তাহিক বন্ধ কার্যকর হতে চলেছে। অর্থাৎ এখন থেকে প্রতি রবিবার পাতারকান্দি শহরের সব দোকানপাট বন্ধ থাকবে। এই দিনটিকে ব্যবসায়ীদের জন্য সাপ্তাহিক ছুটি হিসেবে ঘোষণা করা হয়েছে। এ মর্মে শুক্রবার স্থানীয় সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক বিশেষ বৈঠকে পাতারকান্দি মার্চেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণ দেবনাথ এই সিদ্ধান্তের কথা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন। তিনি জানান, দুর্গাপুজো ও কালী পুজোর সময় এই নিয়ম কার্যকর করা সম্ভব হয়নি, তবে চলতি বছরের নভেম্বরের প্রথম রবিবার থেকে এই সিদ্ধান্ত বাস্তবায়িত হবে। সভাপতি কৃষ্ণ দেবনাথ বলেন, আমরা চাই পাতারকান্দির ব্যবসায়ী ভাই বোনেরা সপ্তাহে অন্তত একদিন নিজেদের পরিবার ও স্বাস্থ্যের জন্য সময় দিন। একই সঙ্গে দোকানপাট বন্ধ থাকলে বাজারের পরিবেশও কিছুটা বিশ্রাম পাবে। তবে জনগণের প্রয়োজনীয় সেবার কথা বিবেচনা করে ঔষধের দোকান, হোটেল, রেস্টুরেন্ট ও অন্যান্য অত্যাবশ্যকীয় পণ্যের দোকানগুলো এই নিয়মের আওতার বাইরে রাখা হয়েছে বলে তিনি স্পষ্ট করেন। সভায় উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক খসরুল হক ও সহ সভাপতি ভাস্কর দাস। তারা সকল ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান যেন সবাই ঐক্যবদ্ধভাবে এই সিদ্ধান্ত কার্যকর করতে সহযোগিতা করেন। একই সঙ্গে সভাপতি কৃষ্ণ দেবনাথ বাজার এলাকার পরিচ্ছন্নতা নিয়েও সকলের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, পাতারকান্দি শহর আমাদের গর্ব, তাই প্রত্যেক ব্যবসায়ী যেন নিজ নিজ দোকানের সামনের এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখেন। এতে বাজারের সৌন্দর্য ও পরিবেশ দুটোই বজায় থাকবে। এই সিদ্ধান্তে পাতারকান্দির ব্যবসায়ী মহল ও স্থানীয় মানুষ উভয়ই স্বাগত জানিয়েছেন। অনেকের মতে এই সাপ্তাহিক বন্ধ কেবল বিশ্রামের দিন নয়, বরং এটি শহরের বাজার ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও পরিচ্ছন্ন রাখতে বড় ভূমিকা নেবে। অপরদিকে রাতাবাড়ি থানার অন্তর্গত কালাগাং গ্রামে গৃহবধূ হত্যাকাণ্ডে গ্রেফতার করা হলো স্বামীসহ আরেক ব্যক্তিকে। ৪৫ বছর বয়সের তেরাই বিবি নামে গৃহবধূর গলা কেটে হত্যার পর জিজ্ঞাসাবাদের জন্য স্বামী নিজামুদ্দিনকে বৃহস্পতিবার আটক করে পুলিশ। তার অভিযোগ মতে মকদ্দুস আলী ওরফে মকই মিয়াকেও আটক করা হয়। শুক্রবার দুজনকে গ্রেফতার করে পুলিশ। উল্লেখ্য, বুধবার সকালে ঘুমন্ত অবস্থায় রহস্যজনকভাবে তেরাই বিবি গলাকাটার দেহ উদ্ধার হয়। মহিলার স্বামী নিজামুদ্দিন ঘটনার দিনে জানিয়েছিলেন, ভোরবেলা তারই পাশে ঘুমন্ত অবস্থায় হঠাৎ এক ব্যক্তি চুপিসারে ঢুকে তার স্ত্রীর গলায় ধারালো অস্ত্র দিয়ে কূপ মারে। রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা তেরাই বিবিকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পথেই তার মৃত্যু হয়। পরবর্তীতে চেরাগী পুলিশ মৃতদেহ ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে পাঠায় এবং বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্তের পর মরদেহ হতভাগ্য মহিলার পরিবারের হাতে সমঝে দেওয়া হয়। কিন্তু ময়নাতদন্তের পর মরদেহ রাতাবাড়ি জিপির সরকারি বাড়িস্থিত মহিলার পৈতৃক বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে মহিলার শেষকৃত্যের সময় আত্মীয় স্বজনরা মরদেহে অসংখ্য আঘাতের চিহ্ন দেখতে পান। এতে তাদের সন্দেহ হয়। মহিলার বোন শাহানা বেগম, রুকসানা বেগম, বেদানা বেগম অভিযোগ করে বলেন, তেরাই বিবিকে তার স্বামী নিজামুদ্দিনই পরিকল্পিতভাবে খুন করেছে, কারণ ঘটনার সময় ভগ্নিপতি ছাড়া আর কেউ ছিল না। তাছাড়া ঘটনার পর তারা গিয়ে দেখেন ঘরের মধ্যে থাকা রক্তের দাগ সরিয়ে ফেলা হয়েছে, এমনকি রক্তাক্ত কোনো কাপড় চোপড় নেই এবং সামান্য রক্ত মাটিতে পড়ে আছে। তাছাড়া পাশে থাকা একজন লোক খুন হলেন, অথচ নিজাম বিষয়টি টের পেলেন না। পুরো ঘটনার রহস্যজনক বলে তাদের অভিযোগ। এতে মহিলার পৈতৃক বাড়ির জনগণ বিষয়টি রহস্যজনক মনে করে স্বামী নিজামুদ্দিন বসিয়ে রেখে চেরাগী পুলিশকে খবর দেন। বৃহস্পতিবার রাত আনুমানিক 11টা নাগাদ পুলিশ নিজামুদ্দিনকে আটক করে পুলিশের জোর জিজ্ঞাসাবাদে ঘাতক স্বামী নিজামুদ্দিন অপরাধ স্বীকার করে মকদ্দুস আলীও সে হত্যাকাণ্ডে জড়িত। নিজাম ও মকদ্দুস উভয়ে মিলে পরিকল্পিতভাবে খুন করেছে বলে পুলিশে বয়ান দিয়েছে বলে সূত্রে জানা যায়। পুলিশ তাকে গ্রেফতার করে এবং অপর অভিযুক্ত মকদ্দুস আলীকে গ্রেফতার করতে অভিযান শুরু করে। অবশেষে শুক্রবার রাত 8টায় কালাগাং গ্রাম থেকে মকদ্দুস আলীকে গ্রেফতার করে। অপরদিকে বর্ধিত পুরকর নিয়ে জটিলতা কাটেনি, হাইকোর্টের রায়ের অপেক্ষায় মঞ্চ। শিলচর পুরসভা পুর নিগমে উন্নীত হয়েছে
কিন্তু বর্ধিত কর বিতর্কের অবসান ঘটেনি। দফায় দফায় আন্দোলনের পরও সাড়া মেলেনি পুরো কর্তৃপক্ষের, এমনকি আরটিআই করেও জবাব মেলেনি। পরে প্রগতিশীল নাগরিক সমন্বয় মঞ্চ বাধ্য হয়ে আদালতের দ্বারস্থ হতে। হাইকোর্টে তাদের সেই রিট পিটিশনের উপর 3 দিন শুনানি হলেও রায়দান কবে নাগাদ হতে পারে তা অনিশ্চিত। মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে আগামী 4 নভেম্বর। মঞ্চের কর্মকর্তারা আশাবাদী, রায় যেদিনই হোক তাদের জয় হবে, কারণ কোনো যুক্তিতে কোনো কর একসঙ্গে 400 গুণ বাড়াতে পারে না। সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় মঞ্চের পক্ষে ধ্রুব সাহা, বাসুদেব শর্মা, মহিতুষ পাল, সঞ্জীব রায় ও রঞ্জিত চৌধুরী বলেন, পুরো পরিষেবা মিলছে না, অথচ কর বাড়ানো হয়েছে অস্বাভাবিক হারে। নাগরিকদের সম্পদের ভ্যালুয়েশনও সরকারের জোনাল ভ্যালুর সঙ্গে সামঞ্জস্য নেই। 5 বছর পেরিয়ে যাচ্ছে, কোনো নির্বাচন নেই। নির্বাচিত বোর্ড বা কাউন্সিল থাকলে নানা বিষয়ে মানুষের কথা বলার সুযোগ থাকে। এখন পুরো এলাকার জনগণের কথা বলার মতো কোনো জায়গাই নেই। মঞ্চের কার্যবাহী সভাপতি আইনজীবী ধ্রুব সাহা জানান, ওই অবস্থায় গত বছরের জুলাই মাসে শহরের সচেতন নাগরিকরা এক সভায় মিলিত হয়ে এই সংস্থা গঠন করে বর্ধিত কর প্রত্যাহারের দাবিতে প্রথমে 2024-এর 19 জুলাই তারা জেলা শাসক ও পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে স্মারকলিপি প্রদান করেন। 27 জুলাই করেন গণসভা। তাতে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী 29 জুলাই তারিখে পুরসভার সামনে বিক্ষোভ ধর্ণা অনুষ্ঠিত হয়। সেদিন বিভাগীয় মন্ত্রী অশোক সিংহলের কাছে স্মারকলিপি পাঠানো হয়। পরে 14 আগস্ট আরটিআই করে মঞ্চের কর্মকর্তারা পুরকর বৃদ্ধির ব্যাপারে নানা তথ্য জানতে চান। এ পর্যন্ত পৌরসভা ওই আরটিআইয়ের জবাব দেয়নি। এরপর আবার মাঠে নামেন তারা। একবার মুখ্যমন্ত্রীকে স্মারকলিপি পাঠান, আরেকবার পাঠান মুখ্য সচিব, পুরো প্রশাসন দপ্তরের ডিরেক্টরকে। কোনো সাড়া না পেয়ে 9 সেপ্টেম্বর গণমিছিলের মাধ্যমে তীব্র প্রতিবাদ ধ্বনিত হয়। শহরের স্থানে স্থানে চলে পথসভা। কোনো নাগরিকদের কোনো কথাই কর্ণপাত করতে চায়নি পুরসভা। ফলে আইনের দ্বারস্থ হন মঞ্চের পক্ষে ধ্রুব কুমার সাহা, বাসুদেব শর্মা, কিশোর ভট্টাচার্য, কমল চক্রবর্তী, সীমান্ত ভট্টাচার্য, হিল্লুল ভট্টাচার্য, শিহাবুদ্দিন আহমেদ, অরিন্দম দেব, প্রণব দত্ত, বুদ্ধদেব দাস, রঞ্জিত চৌধুরী, রামেন্দ্র ভট্টাচার্য, অভিজিৎ দাম ও সঞ্জীব রায়। মামলায় বিবাদী করা হয় মুখ্য সচিব, পুরো প্রশাসন দপ্তরের ডিরেক্টর, রাজ্যের নির্বাচন কমিশনার, কাছাড়ের জেলা শাসক এবং পুরসভার এক্সিকিউটিভ অফিসারকে, যারা তাদের আহ্বানে সাড়া দিয়ে এখনও পুরকর জমা করছেন না। তাদের সাধুবাদ জানিয়ে বাসুদেব শর্মা, মহিতুষ পাল বলেন, মামলা নিষ্পত্তির জন্য তাদের তরফে সব ধরনের চেষ্টা করে চলেছেন। প্রতিটি তারিখে বাদীপক্ষের প্রতিনিধি হিসাবে একাধিক ব্যক্তি গুয়াহাটিতে গিয়ে আদালতে উপস্থিত হচ্ছেন, আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছেন। জমাজল ও কৃত্রিম বন্যা নিয়েও মঞ্চের পক্ষে সরেজমিনে পরিদর্শন করে রিপোর্ট তৈরি করে সুনির্দিষ্ট পরামর্শ সহ জমা করা হয়েছে জল সম্পদ দপ্তর, পুরসভা এবং NHIDCL-এর কাছে। এক্ষেত্রেও কারো কোনো হেলদুল নেই অভিযোগ করেন সঞ্জীব রায়, রঞ্জিত চৌধুরীরা। অপরদিকে 2027 সালের জনগণনার প্রাক পরীক্ষা 10 নভেম্বর থেকে রাজ্যের 3 জেলায়, কেন্দ্রীয় সরকার আসামের নির্বাচিত এলাকায় আসন্ন জনগণনার 2027-এর জন্য একটি প্রাক পরীক্ষা পরিচালনা করবে। বাড়ি তালিকা এবং আবাসন জনগণনার জন্য প্রাক পরীক্ষা 10 থেকে 30 নভেম্বর পর্যন্ত 3টি জেলায় ডিব্রুগড়, পশ্চিম কার্বি আংলং এবং হাইলাকান্দিতে অনুষ্ঠিত হবে। ডিব্রুগড় জেলা এই কার্যক্রম ডিব্রুগড় পূর্ব রাজস্ব সার্কুলের ডিব্রুগড় পুর কর্পোরেশনের 16, 17 এবং 18 নম্বর ওয়ার্ডকে অন্তর্ভুক্ত করবে। পশ্চিম কার্বি আংলংয়ে এটি ডোঙ্কা রাজস্ব সার্কুলের অধীনে 23টি গ্রামে পরিচালিত হবে। হাইলাকান্দিতে প্রাক পরীক্ষাটি হাইলাকান্দি রাজস্ব সার্কুলের অধীনে 60টি গ্রামে অনুষ্ঠিত হবে। প্রক্রিয়াটি সহজতর করার জন্য ডিব্রুগড় পুর কর্পোরেশনের কমিশনার এবং হাইলাকান্দি ও পশ্চিম কার্বি আংলংয়ের জেলা কমিশনারদের প্রধান জনগণনা কর্মকর্তা হিসেবে নিযুক্ত করা হয়েছে আসাম সরকারের সাধারণ প্রশাসন বিভাগের দ্বারা। কার্যক্রমের আগে 1 থেকে 7 নভেম্বর পর্যন্ত স্বগণনার একটি প্রাক পরীক্ষা পরিচালিত হবে, যা নির্বাচিত এলাকার বাসিন্দাদের একটি নির্দিষ্ট অনলাইন পোর্টালের মাধ্যমে ডিজিটালি নিজেদের গণনা করার সুযোগ দেবে। ভারতীয় জনগণনা 2027 একটি মাইলফলক উদ্যোগ হবে, কারণ এটি দেশের প্রথম সম্পূর্ণ ডিজিটাল জনগণনা। তথ্য সংগ্রহ, প্রবেশ, যাচাই এবং পর্যবেক্ষণের সকল দিক নিরাপদ ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সম্পন্ন হবে, যা সঠিকতা, দক্ষতা এবং স্বচ্ছতা নিশ্চিত করবে। জনগণনা কার্যক্রমের পরিচালক সঙ্গে প্রধান জনগণনা কর্মকর্তা
নির্বাচিত নমুনা এলাকার সকল বাসিন্দাদের মাঠ কর্মের সময় পূর্ণ সহযোগিতা প্রদানের জন্য আবেদন করেছেন। গণনাকারী এবং তত্ত্বাবধায়করা বাড়িতে বাড়িতে গিয়ে জনগণনা প্রাক পরীক্ষার সফল পরিচালনার জন্য প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করবেন। অপরদিকে মেঘালয় থেকে সিমেন্ট বহনে মিলছে না ন্যায্য ভাড়া, জেলা কমিশনার সকাশে ট্রাক মালিক সংস্থা। মেঘালয় থেকে সিমেন্ট বহনে মিলছে না ন্যায্য ভাড়া, সরকারি নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ইচ্ছেমতো পরিবহন ভাড়া দিচ্ছে মেঘালয়ের সিমেন্ট কোম্পানিগুলো। সরকারি নিয়ম অনুযায়ী গাড়ি ভাড়া প্রদানের জোরদার দাবি জানিয়ে জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করা হয়েছে, অন্যথায় গণ আন্দোলনের হুমকি দেওয়া হয়েছে। সিমেন্ট কোম্পানিগুলির বিরুদ্ধে ন্যায্য হারে গাড়ি ভাড়া না দেওয়ার অভিযোগ তুলে কাছাড় জেলা কমিশনারের কাছে এক স্মারকলিপি জমা দিল কাটিগড়া ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন। অ্যাসোসিয়েশনের কর্মকর্তা এনামুল্লাহর নেতৃত্বে প্রায় শতাধিক ট্রাক মালিক কাটিগড়ার সার্কল অফিসে উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত সার্কল অফিসার পি চোরাইয়ের হাতে স্মারকপত্রটি তুলে দেন। এ সময় তারা কাটিগড়া তথা গোটা বরাক উপত্যকার হাজার হাজার পরিবারের আর্থিক দুর্দশার কথাও তুলে ধরেন। ট্রাক মালিকদের পাশে রেখে মৌলানা এনামুল্লাহ জানান, মেঘালয়ের সিমেন্ট কোম্পানিগুলি সরকার নির্ধারিত হারে ভাড়া প্রদান না করে ইচ্ছেমতো অর্থ দিচ্ছে। এতে ছোট ও মাঝারি ট্রাক মালিকরা চরম ক্ষতির মুখে পড়ছেন। বহুদিন ধরে কোম্পানিগুলি ভাড়ার বকেয়া পরিশোধ করছে না বলে অভিযোগ তাদের। এ নিয়ে গত বুধবার কালাইন এলাকায় এই বিষয়ে এক গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন বরাক উপত্যকার বিভিন্ন এলাকার ট্রাক মালিক ও পরিবহন ব্যবসায়ীরা। সভার সিদ্ধান্ত অনুযায়ী শুক্রবার স্মারকলিপি প্রদান করেছেন। এনামুল্লাহ বলেন, আমাদের একটাই দাবি, সরকারি নিয়ম অনুযায়ী সঠিক ভাড়া দেওয়া হোক। নিয়ম না মানলে আমরা আন্দোলনের পথে যেতে বাধ্য হব। সংস্থা জানিয়েছে, আজ কালাইন এলাকায় ফের এক গণসমাবেশ আয়োজন করা হয়েছিল। এই সভায় কাটিগড়া ট্রাক মালিক সংস্থা সহ বরাক উপত্যকার ট্রাক মালিক সমন্বয় সমিতির কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেই সভা থেকে ন্যায্য ভাড়া পাওয়ার জন্য পরবর্তী আন্দোলনের রূপরেখা তৈরি করা হয়েছে। এনামুল্লাহ বলেন, এর আগেও একাধিকবার মেঘালয়ের সিমেন্ট কোম্পানিগুলো এভাবে গাড়ি ভাড়া নিয়ে সিনিমিনি খেলা শুরু করেছিল। ট্রাক মালিক সংস্থা কাছাড়ের তৎকালীন জেলা কমিশনার কীর্তিজল্লির দ্বারস্থ হলে শিলচরে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সিমেন্ট কোম্পানিগুলো সরকারি নিয়ম নীতি অনুযায়ী ভাড়া প্রদানের মৌখিক অঙ্গীকার করে এরপরে বেশ কয়েক মাস সব ঠিকঠাক চলছিল। ইদানিং ফের তারা ইচ্ছেমতো সিমেন্ট পরিবহন ভাড়া দিচ্ছে। এই ভাড়ায় গাড়ির ইএমআই দেওয়া তো দূর, গাড়ির চালক সহচালকের খরচ বের হয় না বলে অভিযোগ। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।